প্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই সময় ভিডিওটি আপলোড দিচ্ছি এবং পাশ থেকে কিছু নয়েজ গোলমাল শুনতে পাচ্ছেন, তার জন্য অনেক দুঃখিত। ভিডিওটি করার সময় এটি হয়েছে। আসলে কলেজে থাকি তো, সেই কারণেই এরকম চারিদিকে একটু গোলমাল হয়। তো আমি যখন সময় পাই এবং ফ্রি টাইম পাই, আমি ভিডিও বানানোর চেষ্টা করি। আর আপনাদের কাছে এটাও আশা করি যে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে আরও বড় করে তুলবেন এবং সব মানুষের কাছে পৌঁছে দেবেন। আজকে ভিডিওর ডেসক্রিপশন আর টাইটেল দেখে নিশ্চয়ই ভিডিওটা কোন বিষয়ের উপর হতে চলেছে আপনারা বুঝতে পেরেছেন। তো এখন দর্শক, দিন দিন বিভিন্ন চ্যানেল একটা প্রশ্ন করছে, তাদের কর্মচারীরা এই প্রশ্নই করছেন যে আজকে মুসলিমরা কেন রাজনীতিতে আসছে, মুসলিমদের কেন রাজনীতিতে আসার দরকার হলো। দর্শক, এ বিষয়ে বলতে গেলে আমাদেরকে স্বাধীনতার পরের ইতিহাস এবং আগের ইতিহাস দুটোই দেখতে হবে। স্বাধীনতার আগে আমরা ব্রিটিশদের থেকে অনেক দাবি আদায় করেছিলাম, তার মধ্যে মোহাম্মদ জিন্নাহ সহ আরও অনেকেই ছিলেন। পরবর্তীকালে পাকিস্তানে তারা চলে গেছেন, সেটা আলাদা ব্যাপার, ওই বিতর্কে আর যাচ্ছি না। তাদেরকে মোটামুটি পাকিস্তান বিষয়টি এটা তো ভারতীয়দের মাথায় ছিল না, ভারতীয় মুসলিমদের মাথায় ছিল না, এটাকে ব্রিটিশদের থেকে প্রোভাইড করা হয়েছে। কেন প্রোভাইড করা হয়েছে? একমাত্র গদির লোভে। আর গদির লোভে প্রোভাইড করা হয়েছে বলেই আজকে দেশ থেকে ভাগ হয়ে গেছে। তখনকার হিন্দুরা, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো লোকেরা বা যারা জওহরলাল নেহেরুর মতো লোকেরা একটা জিনিস বুঝতে পেরেছিলেন খুব ভালোভাবে, যেটা হচ্ছে তৎকালীন ভারতে মুসলিমদের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি ছিল। কেন? তখন বাংলাদেশ ভাগ হয়নি, পাকিস্তানও ভাগ হয়নি, সে সূত্রে মুসলিমদের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি ছিল। এইবারে এটা ব্রিটিশরাও বুঝতে পেরেছিল। ঠিক এই অবস্থায় যদি ভারতকে ছেড়ে চলে যাওয়া হতো, তাহলে আমার মনে হয় আজকে আমেরিকা ভারতকে কন্ট্রোল করতে চাইছে। আমেরিকা সারা পৃথিবীর কে কন্ট্রোল করতে চাইছে। আমার মনে হয় সারা আজকের তৎকালীন যদি ভারত এরকম থাকতো, আজকে যদি পাকিস্তান বাংলাদেশ ভাগ যদি না হতো, একটাই যদি ভারত থাকতো না, তাহলে রাশিয়া আমেরিকা পুরো পৃথিবীকে আমরাই কন্ট্রোল করতাম। আর এটাই হতে দেবে না বলে ব্রিটিশরা বিভিন্ন পলিসি প্রোভাইড করেছে, যেটা ভারতীয়দের কাছে, সেটা হিন্দুদের কাছেও হতে পারে, মুসলিমদের কাছেও হতে পারে। সেটা হচ্ছে গদির বিভাগে অনেকে বলেন যে ধর্মের উপর ভিত্তি করে দেশ ভাগ করা হয়েছে, কিন্তু না, আসলটা হচ্ছে ক্ষমতার উপর ভিত্তি করে দেশ ভাগ করা হয়েছে। আর তাই আজকে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ঝামেলা হয়। কেন ঝামেলা হয়? এই এদের মধ্যে, দুই দেশের মধ্যে ঝামেলা যদি লেগে থাকে, মাঝখান থেকে ব্রিটিশদের চেলাদের লাভ, ব্রিটিশদের দাদা আমেরিকার লাভ। এখান থেকে অস্ত্র কেনা হয়, রাশিয়ার থেকেও নেওয়া হয়। বিভিন্ন কারণ আছে। এইসব রাজনৈতিকভাবে ব্যাখ্যা করতে গেলে বিভিন্ন কারণ উঠে আসে বিভিন্ন সময়ের, এবং ইতিহাসের বই থেকে যদি আমরা এই সমস্ত ঘটনাগুলো পড়ি এবং দেখি, তাহলে সেই ব্যাখ্যাগুলো মিলে যাবে। তো এই হচ্ছে স্বাধীনতার আগে হিন্দু মুসলিম যেমন এক ছিল, তাদের দাবি ছিল আমরা আমরা শাসন করব, এরকম ভারত চাই। আমাদের ভারতে অন্য বাইরের কোনো লোক শাসন করবে না, আর বাইরের কোনো আইন মানা হবে না, ভারত ভারতের আইন মানবে, এরকম একটা কথা ছিল। কিন্তু পরে যখন স্বাধীন হয়ে যাওয়ার সময়, তখন কিন্তু ব্রিটিশরা ভারত পাকিস্তান ভাগ করে গেছে। পরবর্তীকালে বাংলাদেশ পূর্ব পাকিস্তান, মানে একটু পূর্ব পাকিস্তান ছিল, পরবর্তীকালে বাংলাদেশেও ভাগ হয়ে গেছে। আর আজকে যারা বলে যে ভারত বা বাংলাদেশকে সাহায্য করেছিল ভাগ হতে, এটা অবশ্যই ঠিক কথা, কিন্তু এর পেছনেও স্বার্থ ছিল। কারণ ভারত যদি না সাহায্য করতো ওই সময়, তাহলে
আজকে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ ভারতের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াতো। তো ভারত সেটা নিরাপদ করার জন্য সাহায্য করেছে, এটা অবশ্য ভালো কথা, ভালো কাজ করেছে। আর যেটা সত্যি সেটাই তুলে ধরছি আমি, কোনো পক্ষপাতিত্ব করব না। পক্ষ পক্ষপাতিত্ব করে আমার কোনো লাভও হবে না। তো দর্শক, এবার স্বাধীনতার পরে আমি ফিরে আসি। স্বাধীনতার পরে আমরা বিভিন্ন সেক্টরে, ইকোনমিক সেক্টরে, এডুকেশন সেক্টরে, হেলথ সেক্টরে, দেশের সেনাবাহিনীতে, বিভিন্নভাবে যত রকমের সেক্টর আছে, তখন আমরা খুব ভালোই ছিলাম। আমাদের অংশগ্রহণ, আমাদের কর্ম, আমাদের শিক্ষা, আমাদের অধিকারটা খুব ভালোই ছিল। আস্তে আস্তে 2000 সালের পর থেকে, এই 2000 সালের পর থেকে কিন্তু আস্তে আস্তে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমাদেরকে পরিকল্পনা করে পিছিয়ে রাখা হয়েছে বিভিন্ন দিক থেকে। সেটা শিক্ষার দিক থেকে হতে পারে, চাকরির দিক থেকে হতে পারে, কাজের দিক, কর্মের দিক থেকে হতে পারে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করার দিক থেকে হতে পারে, বিভিন্ন দিক থেকে পিছিয়ে রাখা হয়েছে। আর তার জন্য আগে ভাগে শিক্ষাটা নিয়ে নেওয়া হয়েছে। এই শিক্ষা নিয়ে বিভিন্নভাবে আজকে কংগ্রেস সরকারও মুসলিমদের ইউজ করেনি তা না, বামফ্রন্টও ইউজ করেছিল, সিপিআইএম, ঠিক সিপিএম, ঠিক একইভাবে টিএমসি আজকে পলিটিক্যাল পার্টি আছে পশ্চিমবঙ্গে, তারাও ইউজ করছে মুসলিমদের। তো এমন কোনো দল নেই স্বাধীনতার পর থেকে যে যারা মুসলিমদের জন্য কাজ করেছে এবং ইউজ করেনি। কিন্তু বর্তমানে এখন যে দল আছে মুসলিমদের জন্য তো কিছু করেই নি, অথচ তাদেরকে ইউজ করেছে। এইবারে দেখুন, যারা ভালো শিক্ষায় শিক্ষিত হয় তারা বুঝতে পারে, তাদের চিন্তাভাবনা আলাদা হয়। আর যারা ওই স্কুল দেখেনি, কলেজ দেখেনি, কলেজের 4 দেওয়াল দেখেনি, স্কুল দেখে 8 পাস করে শিক্ষা হয়, তারা রাজনীতিতে যায়, তাদের চিন্তাভাবনা আলাদা হতে পারে। ঠিক একইভাবে যারা ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছে, কলেজের 4 দেওয়াল দেখে শিক্ষিত হয়েছে, পারিবারিকভাবে শিক্ষিত, তারা একটা চিন্তা করেছে যে আজকে মুসলিমদের, বা শুধু মুসলিমদের বলাটা ভুল হবে, কিন্তু বিভিন্ন মিডিয়া আজকে প্রশ্ন তুলছেন যে স্বাধীনতার 8 দশক পরে কি মুসলিম জাতিসত্তার রাজনীতি ফিরে আসবে। এই নিয়ে বিভিন্ন চ্যানেলে চর্চা হয়েছে আর কি, তাই আমি বলছি। তো আজকে যারা ভালো শিক্ষায় শিক্ষিত, মুসলিম কমিউনিটির মধ্যে যারা ভালো শিক্ষায় শিক্ষিত, তারা একটা বিষয় চিন্তাভাবনা করে দেখলেন যে স্বাধীনতার পর থেকে প্রথমত আমরা তো যা পেয়েছি পেতে পেতে একদম জিরো হয়ে গেছি সব দিক থেকে। এই জিরোটা যদি আর 10 থেকে 15 বছর চলে, তাহলে আমরা কিন্তু আমাদের কমিউনিটির মধ্যে শিক্ষা কিন্তু থাকবে না, এবং শিক্ষা না থাকলে ভালো চিন্তা থাকবে না। ভালো চিন্তা না থাকলে জাতি কখনো গড়ে উঠবে না, ভালোভাবে বাঁচতে পারবে না, সারভাইভ করতে পারবে না পৃথিবীতে। কারণ যাদের মধ্যে ভালো শিক্ষা থাকে না, তার মধ্যে ভালো চিন্তা থাকে না, ভালো চিন্তা না থাকলে ইউনিটি থাকে না, ইউনিটি না থাকলে কী হয় বুঝতেই পারছেন, সব দিক থেকে এসে চেপে ধরে। সেটা দেশের ক্ষেত্রে হতে পারে, মানুষের ক্ষেত্রে হতে পারে, রাজ্যের ক্ষেত্রে হতে পারে, সমাজের ক্ষেত্রে হতে পারে, একটা ধর্ম আরেক ধর্মের পক্ষে এরকম হতে পারে, বিভিন্ন দিক থেকে হতে পারে। এইবারে যারা ভালো শিক্ষায় শিক্ষিত তারা একটা জিনিস দেখলেন যে স্বাধীনতার, আজকে যদি মানে হিসাব করা হয়, দেশ স্বাধীন হওয়ার সময় হিসাব, কারা বেশি প্রাণ দিয়েছিল, আজকে হিসাব করলে দেখা যাবে মুসলিমরা এবং হিন্দুরা। সেটা বিতর্কে আমরা যাব না, কিন্তু আজও মানে মুসলিমরা হিন্দুরা মিলেই তো দেশটা স্বাধীন করেছিল। আমরা যদি 100 করে মানে 50-50 ধরে নিই, তাহলে আজকে যারা 50-50 অধিকার পাচ্ছে আমাদের হিন্দু ভাই বোনেরা, আমাদের ওই বিষয়ে কোনো আপত্তি নেই, কারণ আমরা দেশ স্বাধীন করেছি আমাদের অধিকার পাওয়ার জন্যই। তাহলে দেশ স্বাধীন করেছে 2 ভাই, অধিকার পাচ্ছে 1 ভাই, আর 1 ভাই অধিকার পাচ্ছে না, তার ছেলেরাও অধিকার পাচ্ছে না। আর 1 ভাই শিক্ষা পাচ্ছে না, তার ছেলেরাও শিক্ষা পাচ্ছে না। কিন্তু আর 1 ভাই অধিকার থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, ভালো ভালো জায়গা থেকে
শুরু করে তারা সব জায়গাতেই কন্ট্রোল করছে। আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি হচ্ছে আমরা দেশ স্বাধীন করেছি, তাই আমাদেরও সমান অধিকার আছে সব জায়গায় সব দিক থেকে অংশগ্রহণ করা এবং সমান অধিকার নিয়ে বেঁচে থাকা। আমাদের হাতে বোম বন্দুক ধরিয়ে দেবে, সেই বোম বন্দুক নিয়ে আমরা কোনো দলের চাকর থেকে যা বলবে তাই করে আমরা বেঁচে থাকতে চাই না। যদিও চেয়েছিলাম, আর চাই না। কেন? কারণ এখন পশ্চিমবঙ্গে যে দলটি আছে তারা সে কী করেছে দেখুন। সে তো মুসলিমদের প্রথম থেকে ধোঁকা দিয়েইছে, যদিও শিক্ষিত সমাজের মুসলিমরা খুব পরে বুঝেছে, আর যখন থেকে বুঝেছে তারা আবার রাজনীতিতে আসতে শুরু করেছে। হুমায়ুন কবির আছেন, নওশাদ সিদ্দিকী আছেন, ইমতাজ আহমেদ আছেন, এদিকে সাবির গাফফার আছেন, আরও রুহুল আমিন সিদ্দিকী আছেন, অনেকে নতুন দল প্রতিষ্ঠা করেছেন। তো এইটা যখন বুঝতে পারলেন যে শিক্ষিত সমাজের মানুষরা যখন মুসলিম সমাজের মধ্যে শিক্ষিত মানুষরা যখন বুঝতে পারলেন যে দেশ আমরা সমানভাবে স্বাধীন করেছি আর আমরা অধিকার পাচ্ছি না, এটা তো হবে না। আর অধিকার পেতে গেলে আমাদের শিক্ষা চাই। আজকে ওয়াইসি, আসাদুদ্দিন ওয়াইসি, তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভালো শিক্ষায় শিক্ষিত করা। তাই কলেজ, স্কুল, এমনকি মাদ্রাসাও সম্ভবত রয়েছে, সার্চ করে দেখে নিতে হবে। তাই বিভিন্নভাবে শিক্ষিত করে আজকে মিম একটা ভালো জায়গা করে নিয়েছে ভারতীয় রাজনীতিতে। মিমের একটা, আসাদুদ্দিন ওয়াইসি পার্টির একটা ভালো প্রভাব পড়েছে এখন থেকে। আর ঠিক এই প্রভাবটা পড়েছে বলেই আজকে বিজেপির মতো বা বিজেপির চালাদের মতো লোকেরা চাইছে না যে কোনো পিছিয়ে পড়া সমাজের মানুষ, বিশেষ করে দলিত, আদিবাসী, মুসলিম সমাজের মানুষরা রাজনীতিতে অংশগ্রহণ করুক, এটা চাইছে না। তাই যখন শিক্ষিত সমাজের মুসলিমরা, মানে মুসলিম সমাজের শিক্ষিত মানুষরা যখন বুঝতে পারলেন যে সমানভাবে দেশ স্বাধীন করলাম আর আমাদের অধিকার নেই, যত দিন যাচ্ছে ততই আমরা জিরোর দিকে পড়েছি। আর এইটাকে লবি নিয়ে, মানে এই লবি না, এটাকে সামনে রেখেই তাদের রাজনীতিতে আসা শুরু। এইটাকে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, ইমতাজ আহমেদ, সাবের গাফফার, রুহুল আমিন সিদ্দিকী, আসাদুদ্দিন ওয়াইসির মতো মানুষরা যে যত ভালো করে মানুষকে বোঝাতে পেরেছেন, তার রাজনীতিতে প্রভাবটি ততই বেশি। ঠিক পশ্চিমবঙ্গের বুকে এখন একটা নাম উঠে আসছে, নওশাদ সিদ্দিকী। কেন? এই ব্যক্তি কিন্তু তার দল প্রতিষ্ঠার পর থেকে পুরো গ্রাউন্ড লেভেল থেকে কাজ করেছেন এবং সে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা কিছুই পাচ্ছি না, আমাদেরকে তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে। সেই কারণে আজকে বিভিন্ন মিডিয়াতে চর্চা করা হচ্ছে যে স্বাধীনতার 8 দশক পরে কি মুসলিম জাতিসত্তার রাজনীতি ফিরে আসছে? আর আসবে না এবার কেন? আজকে যে সমস্ত চ্যানেল এরকমভাবে চর্চা করছেন, তারা কি একবারও চর্চা করেছেন যে আমরা সমানভাবে দেশ স্বাধীন করলাম, আমরা অধিকার পাচ্ছি, আমরা সব জায়গায় অংশগ্রহণ করতে পারছি, আর মুসলিমদেরকে এরকম তেজপাতার মতো ফেলে রাখা হচ্ছে কেন? এটা নিয়ে কি কোনোদিন একবার ডিবেট করতে পেরেছেন? প্রশ্ন থাকলো চ্যানেলের মাধ্যম দিয়ে আমার দর্শকরা পৌঁছে দেবেন। তাই মুসলিম কমিউনিটির লোকেরা শিক্ষা চায় না। আর শিক্ষা চায় না মানে এটা হচ্ছে, চায় না কেন? তাদেরকে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু এখন মানুষ বুঝে গেছে, জিরো লেভেল থেকে যেহেতু অনেক মানুষ কাজ করছে, নওশাদ সিদ্দিকীর মতো মানুষরা বুঝে গেছে যে আগে যারা ভাবতো যে শিক্ষা নিয়ে কি হবে, শিক্ষা মানে ভালো পড়াশোনা করে কি হবে, ভালো পড়াশোনা করতে গেলে তো টাকার দরকার হয়, ভালো স্কুলের দরকার হয়, ভালো মাস্টারের দরকার হয়, এইরকম একটা চিন্তাভাবনা ছিল। কিন্তু আজকে গ্রাউন্ড লেভেলে যে সমস্ত ব্যক্তিরা কাজ করছেন, সেই সমস্ত লোকেদের বক্তব্য যখন শুনে তখন তারাও ভাবতে শুরু করলেন যে হ্যাঁ, অবশ্যই আমাদের শিক্ষা চাওয়া দরকার। কেন? আমাদের সংবিধান আমাদের সমস্ত অধিকার দিয়েছে। আর তাই অনেক মানুষ আওয়াজ তুলেছেন যে আমরা ভিক্ষা চাই না, শিক্ষা চাই, আমরা অনুদান চাই না, কর্ম চাই। আর এই যে অধিকারটা নিয়ে আজকে রাজনীতি আসছেন, আর এই ব্যাপারটি
একদম পুরো গ্রাউন্ড লেভেল, মানে গ্রাম থেকে শহর, মফস্বল সব মানুষ বুঝতে পেরেছেন বলেই আজকে সহ শাসক দল সহ মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের দুটোরই প্রবলেম আছে। কেন? যখন কোনো মানে পিছিয়ে পড়া সমাজের মানুষ তাদের অধিকার চায়, তখনই তো শাসকের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কেন? দেখবেন যত গুন্ডা আছে সব পিছিয়ে পড়া সমাজের মানুষ, কেউ কিন্তু ডিগ্রিধারী লোক নেই। যে আপনারা কোনোদিন শুনেছেন যে যাদবপুরের বা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, যাদবপুর কলেজ থেকে পাশ করে গুন্ডাগিরি করেছে, বোম মেরেছে? এরকম শুনবেন না। অধিকাংশই লোকেরা পাস করেনি এবং অশিক্ষিত লোক। আর তারা করে কেন? পেটের দায়ে, টাকার জন্য। এরকম বিভিন্ন খবর আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোটের পরে এবং বিধানসভা ভোটের পরেও দেখেছেন। বিভিন্ন মিডিয়া তাদের চ্যানেল দেখিয়েছিল, তাদের চ্যানেলে দেখিয়েছিল। তো মুসলিম কমিউনিটির সহ ব্যাকওয়ার্ড যে পিপল আছে, ব্যাকওয়ার্ড ক্লাস, এদের দাবি হচ্ছে, যেমন আদিবাসীদের দাবি হচ্ছে জঙ্গল জমির অধিকার ফিরিয়ে দাও। অবশ্যই ভালো দাবি, খারাপ দাবি নয়। ঠিক একইভাবে তাদের শিক্ষা দেওয়া উচিত, পাশাপাশি এই দাবিটাও তাদের রয়েছে। ঠিক একইভাবে মুসলিম কমিউনিটিরও দাবি রয়েছে যে আমাদের সংবিধান যে রাইটগুলো দিয়েছে আমাদের ফিরিয়ে দাও, আমাদের ভিক্ষা দিও না, শিক্ষা দাও। এই সমস্ত কারণগুলো মাথায় রেখে আজকে 2026 সালে ভোটের আগে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোটের আগে, কারণ ভারতবর্ষে রাজনীতি করার আঁতুড়ঘর হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে? সেইটা হচ্ছে ব্রিটিশরা খুব ভালোভাবে বুঝেছিল। তাই বুঝে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন করার, ওরা বঙ্গভঙ্গ মানে বাংলা ভাগ করার চেষ্টা করেছিল। ঠিক একইভাবে সেম প্ল্যান নিয়ে এগোচ্ছেন আমাদের সিএম, বাংলা ভাগ করার। এসব আপনারা বুঝতে পারবেন, কিন্তু যে সময় বুঝতে পারবেন সে সময় করার কিছু থাকবে না। তাই আগে থেকে বুঝলে ভালো। কেন? রোগ যখন অল্প অল্প হবে তখন ওষুধ দিলে কাজ হয়, বেশি হয়ে গেলে ওষুধ দিলে কাজ হয় না। সেই ওষুধটা উল্টে মানে সাইড এফেক্ট করে আর কি। তো সেই সেম প্ল্যান নিয়ে খেলা হচ্ছে। তো আজকে শাসক দল সহ বিজেপির আজকে তাই তাদেরকে শাসক দল সহ বিজেপি, মানে বিজেপি টিএমসি ভালো করে বুঝতে পেরেছি, এরা যদি রাজনীতিতে আসে, পিছিয়ে পড়া সমাজের মানুষ যদি রাজনীতিতে আসে, তাহলে তাদের অসুবিধা হবে। কেন? কারণ দেখুন, গরিবের বন্ধু হয়, ঠিক একইভাবে বড়লোক মানে টাকাওয়ালার বন্ধু হয়। তো গরিবদের মধ্যে থেকে যদি কোনো গরিব রাজনীতিতে আসে, আর কোনো গরিব যদি কষ্ট পায়, সে তো মানে ওই গরিবের পাশেই থাকবে, কষ্টের সময় তো ওই গরিবটাই থাকবে না। আজকে মুকেশ আম্বানি, অনিল আম্বানিকে যাচ্ছে যে আজকে সন্দেশখালি বা এই তামান্না খাতুন তামান্না বোন বা সন্দেশখালীর মানুষ বা বকটুয়ের মানুষ বা ওই কসবা কাণ্ডের মানুষ, তিলোত্তমা দিদির ফ্যামিলি যে এখনও পর্যন্ত বিচার পায়নি, ওই মুকেশ আম্বানি, অনিল আম্বানিকে চাইবে যে তারা গিয়ে তাদের বিচারটা দিয়ে আসি? চাইবে না। তাই তারা আন্দোলনও করে না, তাই তারা রাস্তায়ও আসে না, তারা মার্সিডিজ চড়ে ঘুরে বেড়ায়। আর গরিবরা সাইকেলটাও পায় না চড়তে। তাই তারা মানে এখান থেকে, এদের মধ্যে থেকে যদি কেউ রাজনীতিতে যায়, আর এদের কষ্টে এদের পাশেই তো থাকবে না। এই হচ্ছে ব্যাপার, আর অন্য কোনো ব্যাপার না। তাই এদেরকে বিভিন্নভাবে রাজনীতিতে আসলে দাগিয়ে দেওয়া হয়। কীভাবে দাগিয়ে দেওয়া হয়? না, দেখবেন যখন কোনো মানুষ তাদের এই এজেন্ডা নিয়ে, বিশেষ করে নওশাদ সিদ্দিকীর মতো মানুষ, তাদের যে এজেন্ডাগুলো রয়েছে, যে আমাদের ভিক্ষা নয় শিক্ষা চাই, অনুদান নয় কর্ম চাই, অনুদান চাই না, কর্ম চাই। অনুদান দিলে আমরা চাকর হয়ে যাব, আর এই চাকর বানানোর জন্যেই বর্তমান শাসক দল আছে আর কি।
যেটা কেন্দ্র সরকারও হতে পারে, বিজেপি সরকারও হতে পারে। কিন্তু ভারতীয় মানুষরা তো সচেতন আছে রাজনীতিতে, তারা হয়তো শিক্ষাটা মানে ভারতের অধিকাংশ মানুষ হয়তো ভালো শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু তারা কমন সেন্সটা রাখেন। তো এই জন্য দেখবেন আসাদুদ্দিন ওয়াইসিকে বলা হয় বিজেপির এ টিম, নওশাদ সিদ্দিকে বলা হয় বিজেপির বি টিম, আজকে হুমায়ুন কবিরকেও বলা হচ্ছে বিজেপির বি টিম। এইবারে বিজেপির এ টিম, বিজেপির বি টিম, বিজেপির সি টিম, যতই তারা বলবে, কেন বলবে, মানে এটাই এরা বলতেই থাকবে। যত মানে পিছিয়ে পড়া মানুষদের থেকে কেউ যদি কেউ যদি নতুন দল খুলে রাজনীতিতে আসতে চায়, তাহলে বলবে বিজেপির ডি টিম, বিজেপির সি টিম, বিজেপির বি ই যত আছে এ টু জেড সব কিছু বলে দেবে এরা। কেন এরা দেখছে যে আমাদের এই যে লুটেপুটে খাচ্ছে এরা, এই শাসক দল লুটেপুটে খাচ্ছে, এর মাঝখান থেকে যদি কেউ এসে যায়, তাহলে তাদের তো অংশটা কমই পড়ে যাবে না। যদি তিনজনের খাবার চারজন খেয়ে যায় বা ছজন খেয়ে নেয়, তাহলে তো ওই বাকি যে তিনজন একটা খাবার খেত, প্রথমে যেভাবে পেট ভরতো, ওরকমভাবে তো আর যদি ছজন খায় সাতজন খায় ওরকমভাবে তো পেট ভরবে না। ঠিক একইভাবে এই শাসক দল যখন মানে অন্যায়ভাবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সেক্টর থেকে লুটে পুটে খেয়ে ভঙ্গুর করে দিয়েছে সেই সব সেক্টরগুলো, ঠিক একইভাবে যদি মাঝখানে কেউ এসে যায়, ওই ভঙ্গুর করা সেক্টরগুলোকে যদি উন্নতি করতে চায়, উন্নতির দিকে নিয়ে যায়, তাহলে তো শাসক দলে যারা লুটে পুটে খাচ্ছিল তাদের অসুবিধা হবেই না। তাই বিভিন্ন কারণকে মাথায় রেখে আজকে বিজেপির বিরুদ্ধে বা টিএমসির বিরুদ্ধে যারা রাজনৈতিক দল খুলবে, তারাই হবে তাদের মানে বিজেপির বি টিম। তারা বিজেপি টাকা দেবে, বিজেপির সাথে তারা মিটিং করবে, আর এগুলো কোনো মিডিয়া প্রচার করবে না, এটা এই শাসক দল প্রচার করবে। তাই সমস্ত দিক থেকে ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষরা যেটা চায়, ভিক্ষা নয় শিক্ষা চাই, অনুদান নয় কর্ম চাই। এই যে মানে এজেন্ডাটা তুলেছেন বিভিন্ন ব্যক্তি, এটা কিন্তু খুব ভালো এজেন্ডা। কেন আমরা অনুদান নিয়ে কী করব? আর আমরা যখন শিক্ষাতে ভালো ছিলাম তখন আমরা এপিজে আব্দুল কালামকে দিয়েছি। আজকে এপিজে আব্দুল কালামের উত্তরসূরিদেরকে যদি শিক্ষা না দেওয়া হয়, তাহলে ভারতের শাসক দল আমাদেরকে কতটা বঞ্চিত করেছে বুঝতে পারছেন? আমরা একটা এপিজে আব্দুল কালামকে দিয়ে পৃথিবীকে দেখিয়ে দিয়েছি। আর যাকে ভারত সহ ভারতের বাইরে মিসাইল ম্যান বলে সম্মান করা হয়, একটা এপিজে আব্দুল কালামকে দিয়ে দেখিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আচার্য জগদীশচন্দ্র বসু রয়েছেন। এরকমভাবে কয়েকজনকে দিয়ে আমরা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি যে আমরা কী করতে পারি ভারতীয়রা। তখন আমাদের ইউনিটি ছিল, তখন আমাদের সব কিছু ছিল, সব জায়গায় সমান অধিকার ছিল। কিন্তু আস্তে আস্তে এটা মিলিয়ে যাচ্ছে আর মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এই বিলুপ্ত হয়ে যাচ্ছে বলেই আমাদের মধ্যে যারা ভালো শিক্ষায় শিক্ষিত রয়েছেন, তারা ভাবনা চিন্তা করলেন যে রাজনীতিতে আসা দরকার, তাই আসছেন। এইবারে কাঁটা দিয়ে কাঁটা তোলা, যেমন আমি আগেই বলেছি, ভালো একটা জাতির মধ্যে ভালো শিক্ষা না থাকলে কর্ম থাকবে না, কর্ম না থাকলে দারিদ্রতার শিকার হবে। আর দারিদ্রতার শিকার হলে 500, 1000, 4000, 5000 টাকার লোভে মানুষকে খুন করবে, হ্যাঁ, লুট করবে, বুথ লুট করবে, ভোট লুট করবে, মানুষকে মারবে। সরি দর্শক, তো এইরকমভাবে যখন মানে এরকমভাবে চলতে থাকলে শাসক দলের, সেটা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, এদের ভালো হবে। কেন ভালো হবে? আজকে এই দেখছেন এই এসআইআরকে ঠিক আনা হয়েছে, কিন্তু ওয়াকআপ বিল পাস করার পরেই, ওয়াকআপ বিল যখন আইন হিসাবে গণ্য হয়ে গেল, তখন কিন্তু এসআইআরকে আনা হয়েছে। কারণ এরা খুব ভালোভাবে জানে, যে বিজেপি সরকারও জানে, আর টিএমসি সরকার বা বিজেপির যত রকমের চালা আছে, দলের যত রকমের শাখা আছে, তারা খুব ভালোভাবে জানে যে মানুষকে যদি লাইনে না দাঁড় করানো যায়, তাহলে কিন্তু এরা আন্দোলন নিয়ে পড়েই থাকবে। সেই কারণে কিন্তু এসআইআরকে আনা হয়েছে। আর তাই বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে নোটিশ পাঠানো হচ্ছে, লাইনে যেতে হচ্ছে, যারাই আন্দোলন করছে তাদেরকেও নোটিশ পাঠানো হচ্ছে। ফলে এই যে মানুষের যে ঐক্য হয়ে আন্দোলন করার ক্ষমতাটা, এটা কিন্তু ভেঙে দিচ্ছে। এটা পরিকল্পিতভাবেই করা হয়েছে। কিন্তু আজকে যদি এই প্রেক্ষাপটটা আমি যদি টাইমিংটা দেখি, তাহলে ওয়াকআপ এসআইআর কিন্তু একদম পাশাপাশি
আগে ওয়াকআপ বিল আইন হিসাবে পাস করানো হলো, তার কয়েকদিনের মধ্যে ওয়াকআপ অ্যাক্ট এসআইআর করা শুরু হলো। তো এসআইআর করা যখন শুরু হলো তখন নোটিশ পাঠানো শুরু হলো বিভিন্ন মানুষ, যে দেখছেন যে ওয়াকআপ বিল যখন যখন হয়েছিল, যখন এসআইআর আগে পর্যন্ত ওয়াকআপ নিয়ে, ওয়াকআপ আইন নিয়ে সব মানুষ একসাথে মিলেমিশে আন্দোলন করেছে, কিন্তু এসআইআর যখন শুরু হলো তখন কিন্তু এই ওয়াকআপ নিয়ে আন্দোলন একটাও হচ্ছে না, বুঝতে পারছেন তো। কয়েকটি জনপ্রতিনিধি হয়তো প্রতিবাদ করছেন বিভিন্ন সভা থেকে, কিন্তু সেরকমভাবে আগের মতো কিন্তু আর নেই। তো এটা কিন্তু সুপরিকল্পিতভাবে করা হয়েছে। আর এই শাসক দল তো দেখছে যে এদের মধ্যে থেকে রাজনীতিতে এলে আমরা আমাদের মতো করে শাসন করতে পারবো না, আমাদের মতো করে খেতে পারবো না। অতএব পিছিয়ে পড়া সমাজের মানুষকে বিভিন্নভাবে বিভিন্নভাবে কাগজ ধরিয়ে লাইনে দাঁড় করিয়ে রাখো। আর লাইনে না দাঁড় করিয়ে থাকলে কী করবে? এদের পেটে হয়তো শিক্ষা নেই, এ ভিক্ষাও নেবে না, আর শিক্ষার জন্য এরা আন্দোলন করবে, কর্মের জন্য আন্দোলন করবে। হ্যাঁ, তাই বিভিন্নভাবে এরা চিন্তাভাবনা করে দেখেছে যে এবারের থেকে এমন এমন কাজ করতে হবে যাতে মানুষ লাইনে বিজি থাকে, লাইনে দাঁড়িয়ে বিজি থাকে। আর ওই বিজি থাকার সময়টাই শাসক দল তাদের কাজগুলো ইজি করে নেবে। যারা যে সমস্ত কাজ মানুষ বুঝতেই পারবে না যে কী ব্যাপার হলো, যখন বুঝতে পারবে তখন তো বলবে আই এম তো অবাক, কী হলো রে বাবা, এসব বলে তো কোনো কাজ হবে না, না। তো আজকে এদের চক্রান্তটা হচ্ছে এরকম, মানুষকে লাইনে দাঁড় করাও আর শাসক দলের কাজ খুব ভালোভাবে করে নাও। ঠিক পরিকল্পনায় চলছে আর কি। ব্রিটিশরা যেরকম চলতো, বিভিন্ন রকমের এই পলিসি নিয়ে চলতো, ঠিক একইভাবে সেই পলিসিগুলো, ব্রিটিশ পলিসিগুলো ফলো করা হচ্ছে আর কি। আর হবে নাই বা কেন? এই পলিসিগুলো করলে তো আজকে শাসক দলকে যারা কন্ট্রোল করে, ধরুন এই যে মুকেশ আম্বানির মতো লোকেরা, আদানির মতো লোকেরা, এদের তো বিশাল ফায়দা হয় না? কেন, এরাই তো হচ্ছে ফান্ডিং করে বিজেপিকে। এরা তো বিভিন্ন বড় বড় সব ব্যবসায়ী, বড় বড় কোম্পানির মালিক, এরাই ফান্ডিং করে। অতএব ফান্ডিং আমি যদি কাউকে করি, সে আমার কথা শুনতে বাধ্য, সে নরেন্দ্র মোদী হোক আর নরেন্দ্র মোদীর বাবু হোক। তো এইরকম একটা ব্যাপার। তো সেই কারণে বিভিন্নভাবে দেখছে যে এদেরকে যদি লাইনে দাঁড় করিয়ে না রাখি, তাহলে আমরা আমাদের কাজ, মানে শাসক দলের কাজ ঠিকঠাকভাবে করতে পারবে না। আর এদেরকে লাইনে দাঁড় করিয়ে রেখে শাসক দল ওদিকের উপর কাজ করবে ঠান্ডা ঘরে বসে, আর তোমরা রাস্তায় মরো কি কোথায় মরো, এই শাসক দলের দেখার দরকার নেই। শাসক দল তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত, তাদের অর্থ নিয়ে ব্যস্ত। এই জন্য করে গরিব মানুষের মধ্যে থেকে, পিছিয়ে পড়া সমাজের থেকে যদি কেউ কোনো মানুষ যদি রাজনীতিতে যেতে চায়, তাকে দেখবেন বিভিন্নভাবে বাধাতে হবে। তাই দর্শক, আমি পরিশেষে এই অনুরোধটি করব আমার ভিডিও শেষে এসে, আপনারা সবাইকে সুযোগ করেছেন, সবাইকে সুযোগ দিয়েছেন, এবার নতুন দলকে সুযোগ করে দেবেন। সেটা আপনাদের পছন্দ, যে দলকে পছন্দ আপনারা সেই সমস্ত দলকে সুযোগ করে দেবেন। আমি তো অনেক পার্টির প্রতিষ্ঠাতার নাম বললাম, তাদের মধ্যে আপনাদের যাদেরকে পছন্দ আছে তাদেরকে ভোটটা দেবেন। আর নিজেদের শিক্ষা, নিজেদের অধিকার, নিজেদের কর্ম নিজেদেরই খুঁজে নিতে হবে, নিজেদেরই বুঝে নিতে হবে। আর এইটা বুঝতে গেলে আমাদের ভালো শিক্ষায় শিক্ষিত হতে হবে। ভালো শিক্ষায় শিক্ষিত হলে কনস্টিটিউশন সহ ভারতের যতগুলো আইন রয়েছে, সেই সমস্ত আইন পড়ে নেওয়া যাবে, সহজে বোঝা যাবে, অন্যকেও বোঝানো যাবে। তাই দর্শক, এই বিষয়টি আপনাদের সামনে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে তুলে ধরলাম। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্টে বলবেন কোন বিষয়ের ওপর ভিডিও চান, সেই বিষয় নিয়ে ভিডিও করব। আর ততক্ষণ পর্যন্ত দর্শক আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে রাখুন ডিজিটাল ভয়েস অফ নেশন। জায়গা করুন সবার মনে, সবার ফোনে।